তিনবার কবুল বললে কি বিয়ে হয়ে যায় গাজী সাহেব? তাও একটা মৃত মানুষের সাথে। বিয়ের আসরে বসে থাকা বিয়ের কনের মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। মেয়েটার কথার মানেটা হয়তো কেউ বুঝতেই পারেনি। এবার কাজী সাহেব উত্তরে বললেন, হ্যাঁ মা, তিনবার কবুল বললেই বিয়ে হয়ে যাবে। কিন্তু তুমি হঠাৎ করে কেন এমন প্রশ্ন করছো? আর মৃত মানুষ মানে ঠিক বুঝলাম না। আমি কি তাহলে একটা মৃত লাশের বিয়ে দিতে আসছি? বিয়েতে নাকি দুটি মনের মিলন ঘটে, তাহলে আমাকে কেন একজন মৃত মানুষের সাথে বিয়ে দিচ্ছে আমার পরিবার? মৃত বলতে তুমি কি বলতে চাইছো মা? কারণ আমার সাথে যে মানুষটার বিয়ে হতে চলেছে সে তো একটা মৃত লাশ। লামিয়ার মুখে এমন কথা শুনে সবাই বারবার হতবাক হয়ে যাচ্ছে। এবার লামিয়ার বাবা তুহিন চৌধুরী লামিয়ার দিকে রাগী কণ্ঠে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে লামিয়া? তুই কি বলছিস এসব? এমন কথার কি মানে আছে? তোর বিয়ে আমার কোনো মৃত মানুষের সাথে দেব? বাবা, আমি সব জানি তোমরা কার সাথে আমার বিয়ে দিচ্ছ। আমি কিভাবে একজন বেডে শুয়ে থাকা লোককে বিয়ে করব? কিভাবে আমি তার সাথে সারা জীবন সংসার করব? যে লোক নিজের পায়ে হাঁটতে পারে না সে কিভাবে আমার সাথে সারা জীবন চলবে? বাবা, আমি কি তোমাদের কাছে এতটাই সস্তা হয়ে গেছি যে যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে? বড় আশা নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তুহিন চৌধুরী তার বন্ধুর ছেলের সাথে। ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রাখে, কিন্তু কেউ সেটা জানে না। শুধুই তারা দুজনেই জানতেন, শুধুই তুহিন চৌধুরী আর শিমুল সাহেব। তুহিন চৌধুরী আর শিমুল সাহেব ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করে। কিন্তু শিমুল সাহেব তার স্ত্রীকে নিয়ে চলে যায় শহরে, আর তুহিন চৌধুরী গ্রামেই থেকে যায়। দুজনেই বিয়ে করে, একজনের ছেলে হয় আরেকজনের মেয়ে হয়। তারা তখনই তাদের বিয়ে ঠিক করে ফেলে। শিমুল সাহেব আমাদের গল্পের নায়কের বাবা। তাদের পরিচয় একটু পরেই দিচ্ছি, মূল গল্প বলি। আপনাদের গল্পের নায়ক নিহান কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে কোমায় চলে যায়। সে হাঁটাচলা কিছুই করতে পারে না। অনেকদিন হাসপাতালে থাকার পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। সে এখনও বেডে শুয়ে আছে। সে কোনো কিছু বলতেও পারে না, শুধু সবার কথাই শুনতে পায়। নিহানকে দেখার মতো কেউ নেই, তাই তার জন্য একজন নার্স রাখা হয়েছে যে নিহানের খেয়াল রাখে। কিন্তু নার্স তো সবসময় নিহানের সাথে থাকতে পারে না, তাই লামিয়াকে নিহানের বউ করে নিয়ে যেতে চায় শিমুল চৌধুরী। ডাক্তার বলেছে ভালোভাবে খেয়াল রাখলে নিহান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শিমুল চৌধুরী সব ঘটনা তুহিন চৌধুরীকে বলে, আর তিনি নিহানের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু নিহানের বর্তমান অবস্থার কথা তুহিন চৌধুরী ছাড়া আর কেউ জানে না তার পরিবারের। লামিয়াকেও বলা হয়নি। লামিয়া আসল কাহিনী তার এক বান্ধবীর থেকে জানতে পারে। তুহিন চৌধুরী ভেবেছে মেয়ের বিয়ে তো দিতেই হবে, তাই সে বিয়েতে রাজি হয়ে যায়। এবার মূল গল্পে ফিরে আসি। লামিয়ার কথা শিমুল চৌধুরী তুহিন চৌধুরীকে বলল, কি রে, তুই বিয়ের আগে বৌমাকে সবকিছু বলিসনি? না। এটা ঠিক হয়নি। তোর আগে লামিয়ার সাথে কথা বলা উচিত ছিল, কারণ লাইফটা লামিয়ার। আমি জানি আমার মেয়ে আমার কথার বিরুদ্ধে যাবে না। একটু অপেক্ষা করো, আমি লামিয়ার সাথে একটু কথা বলি। এবার তুহিন চৌধুরী লামিয়াকে নিয়ে একটা রুমে চলে গেল। লামিয়া খুব কান্না করছে। তুহিন চৌধুরী লামিয়াকে বলল, মারে, আমি জানি তুই কখনো চাইবি না আমি অপমানিত হই। আমি খুব বড় গলায় বলেছি আমার মেয়ে কখনোই আমার বিপক্ষে যাবে না। এখন তোর কাছে আমার সম্মান, আর ছেলেটা তো সারা জীবন এইভাবেই থাকবে না। ডক্টর বলেছে নিহান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু আপু, তুমি এটা কেন বুঝতে পারছো না? আমি কি করে সংসার করব? আমি এই বিয়ে করতে চাই না আপু। তোর কাছে কি আমার সম্মানে কোনো মূল্য নেই? গ্রামের মানুষের সামনে আমাকে অপমান করতে চাইছিস তুই? না আপু, আমি সেটা চাই না। ঠিক আছে, আমি বিয়েতে রাজি। আমি জানতাম মা, তুই আমার কথা ফেলতে পারিস না। কিন্তু বাবা, আমি তো গ্রামের মেয়ে, তারা শহরের। আমি কি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো? আর উনি তো অসুস্থ। উনি কি বিয়েতে মত দিয়েছে নাকি ওনাকে না বলেই এসব হচ্ছে? বাবা, একটা জিনিস মনে রাখবে, বিয়ে কিন্তু একবার হয়। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না।
আনার বন্ধু তো আছে, আর সে তোকে নিজের মেয়ের মতো করে আঁকলে রাখবে। আর নেহানও খুব ভালো ছিল, আমি সব খোঁজ নিয়েছি, তুই এখন আমার সাথে চল। এবার তুহিন চৌধুরী তার মেয়েকে নিয়ে চললেন কাজী সাহেবের কাছে। এবার পরিচয় দিয়ে দেই, আমাদের গল্পের নায়ক নিহান চৌধুরী। নিহান একজন ইঞ্জিনিয়ার, দেখতেও খুব স্মার্ট, গায়ের রং ফর্সা, লম্বায় 5 ফিট 10 ইঞ্চি। আর আমাদের গল্পের নায়িকা লামিয়া। লামিয়া ইন্টার শেষ করে আর পড়াশোনা করেনি বললে ভুল হবে, আর পড়তে দেয়া হয়নি তাকে। দেখতে খুব সুন্দরী, গায়ের রং ফর্সা, মায়াবী মুখ। গ্রামের মেয়ে তেমন একটা স্মার্ট না, সাদাসিধা একটা মেয়ে, তার মন অনেক নরম। মূল গল্পে ফিরে আসি। এবার সবাই কাজী সাহেবের সামনে চলে গেল। কাজী সাহেব বলল, কনেকে দেখলাম, কিন্তু বর কই? বরকে তো এখনো দেখলাম না। শিমুল সাহেব বলল, আসলে কাজী সাহেব, আমার ছেলে খুব অসুস্থ, ও কোমায় আছে। বর সারা বিয়ে কিভাবে পড়াবো? আমি সব ব্যবস্থা করে নিয়ে আসছি। এইবার শিমুল সাহেব একটা কাগজ বের করে দিয়ে কাজী সাহেবকে বলল, এইখানে আমি আমার ছেলের সিগনেচার করিয়ে নিয়ে আসছি, আপনি সবকিছু এখানে লিখতে পারেন। ছেলের মত নিয়েছেন? আপনি বিয়ের কাজ শুরু করুন। দেখুন, আমি বিয়ের কাজ শুরু করতে পারি, কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে আর দায়ভার কে নেবে? সেটা আমরা দেখব, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমি বিয়ের কাজ শুরু করি। কাজী সাহেব বিয়ের কাজ শেষ করে চলে যায়। এবার কনে বিদায়ের সময় হয়ে এসেছে। লামিয়া অঝরে কান্না করতে থাকে, তার মা বাবাকে জড়িয়ে ধরে। লামিয়ার আম্মু বলল, মারে, এইভাবে কান্না করিস না, সব মেয়ের আসল জায়গা তার শ্বশুর বাড়িতে। দোয়া করি তুই সুখী হ মা। তুহিন চৌধুরী লামিয়াকে শিমুল সাহেবের হাতে তুলে দিয়ে বলল, আমার একমাত্র মেয়ে, তুই ওকে দেখে রাখিস, ওর যেন কখনো অযত্ন না হয়। আমার মেয়েটা খুব সহজ সরল, কখনো কষ্ট পেলেও মুখ খুলে কাউকে কিছু বলবে না। তুই আমার মেয়ের দিকে খেয়াল রাখিস। চিন্তা করিস না, তোর মেয়ে মানে তো আমার মেয়ে, তাই না? তোর মেয়ে আমার বাড়িতে সুখে থাকবে। এখন আমাদের যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা বের হচ্ছি। এবার লামিয়াকে বিদায় দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তারা শহরে পৌঁছে যায়। লামিয়াকে কনের সাজে অনেক সুন্দর লাগছে। লামিয়াকে নিয়ে গাড়ি একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। এবার শিমুল সাহেব বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই শিমুল সাহেবের স্ত্রী শিরিন বেগম দরজা খুলে দিল। লামিয়া ভিতরে গিয়ে শিরিন বেগমের পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, এমন সময় শিরিন বেগম লামিয়ার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। শিরিন বেগম বলল, সালাম করতে হবে না মা, আমার বৌমার মুখটা একটু দেখি। এবার শিরিন বেগম লামিয়ার মুখ দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ছেলের বউ তো অনেক সুন্দর। এবার শিরিন বেগম তিশা বলে ডাক দেয়। তিশা হলো নিহানের ছোট বোন। তিশা বেরিয়ে এসে দেখে নিহানের বউ নিয়ে এসেছে। তিশা অনেক খুশি হয়ে যায়, আর এসে সে লামিয়াকে জড়িয়ে ধরে। এবার তিশা লামিয়াকে নিহানের রুমে দিকে নিয়ে যেতে থাকে। তিশা লামিয়াকে নিয়ে গেল নিহানের রুমে। লামিয়া রুমের ভেতরে গিয়ে দেখে তার স্বামী মৃত লাশের মতো বিছানার উপরে পড়ে আছে। তিশা লামিয়াকে বলল, ভাবি, এটা আমার ভাই। লামিয়া কোনো কথা না বলে নিহানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করে নিহান নড়ে চড়ে ওঠে। তখন তিশা তাড়াতাড়ি করে নিহানের কাছে গিয়ে বলে, ভাইয়া, কি হয়েছে তোর? কিছু কি লাগবে? ভাবি, একটু এদিকে আসো না, ভাইয়া কেমন যেন করছে, প্লিজ এদিকে আসো। নিহান মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। লামিয়াকে দেখে নিহান কেমন যেন করছে। নিহান কিছু বলতে গিয়েও কোনো কথাই বলতে পারছে না, সে উত্তেজিত হয়ে যাচ্ছে। নিহানের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে থাকে। নিহানের চোখের পানি দেখে লামিয়া কাছে খুব খারাপ লাগতে থাকে। লামিয়া এখনও নিহানের মুখ ভালো করে দেখে নাই। তিশার কথা শুনে লামিয়া এবার নিহানের কাছে যেতেই হতবাক হয়ে যায়, কারণ এ মানুষকে তো লামিয়া এর আগেও একবার দেখেছে, আর অনেক ঝগড়া হয়েছে। তাহলে কি এই মানুষটাই তার হাজব্যান্ড? কি ঝগড়াটাই না হলো। লামিয়া এবার বুঝতে পারে নিহান কেন উত্তেজিত হয়ে গেছে। লামিয়া অনেক ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে লামিয়ার চোখে ভেসে ওঠে সেই ঘটনা। ফ্ল্যাশব্যাক। লামিয়া আর তার বান্ধবী নয়না গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুজনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একটা কার এসে তাদের কাছে এসে অনেক জোরে হর্ন বাজাতে থাকে। হর্নের শব্দ শুনে লামিয়া ভয় পেয়ে রাস্তার এক পাশে চলে আসে। তখন রাগী কণ্ঠে লামিয়া বলল,
কি সমস্যা আপনাদের? চোখে দেখতে পান না? চোখ কই থাকে আপনাদের? আর একটু হলে তো আমাদের গায়ের উপরে উঠিয়ে দিচ্ছিলেন। গাড়ি একটু সামনে চলে যায়। গাড়িতে ছিল নিহান চৌধুরী। লামিয়া পেছন থেকে গাড়ি থামানোর জন্য ডাকতে থাকে। এটা নিহান গ্লাসের মধ্যে দেখে গাড়ি বেঁকে নিয়ে এসে গাড়ি থেকে নেমে যায়। নিহান নামার সাথে সাথে লামিয়া হুমড়ি খেয়ে নিহানের কোট ধরে হুমকি দিয়ে বলে, এই ছেলে, রাস্তা কি আপনার যে গাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে রাখেন? আমার গাড়ি গায়ের উপর উঠিয়ে দিচ্ছেন। সাহস তো কম না আপনার? নাকি মানুষকে মানুষ বলে গণ্য করেন না? আকস্মিক লামিয়ার কথায় এবং কার্যকলাপে নিহান প্রচণ্ড রেগে যায়। নিহান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, এই মেয়ে, কোর্ট থেকে হাত সরান, নইলে কিন্তু ভালো হবে না। একেই তো মারতে গিয়েছিলেন, এখন আবার ভালো খারাপের লিস্ট দিচ্ছেন? লজ্জা করছে না এখনো কথা বলতে? নিহান রেগে লামিয়ার হাত কোট থেকে ছাড়িয়ে নিজের শক্ত হাতে ধাবিত করে। নিহান লামিয়া হাত এতটাই শক্ত করে ধরেছে যে লামিয়ার নরম হাতে ইতিমধ্যে লাল হাওয়া দেখা যাচ্ছে। এ কি, আপনি আমার হাত এভাবে ধরে রেখেছেন কেন? একটু আগে যে আমি আপনাকে আমার কোর্ট ছাড়তে বলেছিলাম, কই আমার কথা কি শুনেছিলেন? তাহলে কি আপনাকে আপনার প্রাপ্য বোঝাতে হয় না? আপনি ভদ্র মতো আমার হাত ছাড়বেন, আর না হলে আমি রাস্তার লোক জড়ো করে গণপিটুনি খাওয়াবো। অবশ্য আপনারা তো লাট সাহেব, পাবলিকের মার জীবনে খেয়েছেন বলে তো মনে হচ্ছে না। পাবলিক তো দূর, নিজ পরিবারেও মনে হয় আপনাকে কষিয়ে 2টা থাপ্পড় মারেনি। লামিয়ার লাগামহীন কথায় নিহানের রাগ তরতর করে বাড়তে লাগলো। নিহানের রাগের প্রভাব লামিয়ার হাতের উপর পড়ছে। ব্যথায় লামিয়ার অস্ত্রে ব্যথাসূচক আওয়াজ বেরিয়ে আসলো। ওই উগান্ডার চামচিকা, আমার হাত ছাড়বেন, আমার লাগছে তো। একটু আগে কথা বলার সময় আপনার লাগছিল না, এখন এত লাগে কেন? হ্যাঁ, আমার কিন্তু রাগ উঠছে। ওই গুন্ডা চামচিকা, হাত ছাড়, আমার লাগছে তো। হোয়াট ইজ উগান্ডার চামচিকা? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? হ্যাঁ, তোমার তো সাহস কম না? বেশ করেছি, উগান্ডার চামচিকা বলেছি। আমার সাহস অনেক বেশি। তুই খোকোশের মামা, রাক্ষসের শ্বশুর, ইঁদুরের সতীন, কাঠবিড়ালির চাচা, হাত যদি না ছাড়ছোস তোরে আমি টিকটিকি স্যুপ খাওয়ামু। হোয়াট আর ইউ টকিং দ্যাট রাবিশ? কি আমি রাবিশ? তোরা দেখাচ্ছি মজা। বলে লামিয়া তার হিল দিয়ে সজরে নিহানের পায়ে পাড়া দেয়। লামিয়া এমন আক্রমণ নিহান কল্পনাই করতে পারেনি। আকস্মিক লামিয়ার আক্রমণে নিহান লামিয়ার হাত ছেড়ে নিচে পা ধরে বসে পড়ে। এই ফাঁকে লামিয়া তার বান্ধবী নয়নাকে নিয়ে দৌড়িয়ে নিহানের থেকে দূরে গিয়ে চিল্লিয়ে বলে, ওই ইংরেজি শেয়াল, हमसे मत लो पंगा, नहीं तो ऐसा हाल करूंगी जो हाल आपकी यादों में रह जाएगा। নিহান লামিয়ার কথায় অগ্নিদৃষ্টি দিল। লামিয়া তা পাত্তা না দিয়ে ভেঙচি কেটে ছো মেরে দৌড়ে পালায়। স্টুপিড মেয়ে একটা, দিল আমার পায়ের 12টা বাজিয়ে। আর ইংরেজি শিয়াল না আমি, তোমাকে তো আমি ছাড়ছি না। নিহানের কথা শুনে লামিয়া আবার নিহানের দিকে এগিয়ে আসতে চাইলে নয়না লামিয়াকে থামিয়ে দিয়ে বলল, লামিয়া, কি দরকার ঝগড়া করার? চল এখান থেকে। একটু দাঁড়া, দেখি উনি কি করবে আমায়। আমাদের গ্রামে এসে আমাকে হুমকি দিচ্ছে, এত বড় সাহস! থাক, ছেড়ে দে। লামিয়া নয়নার কথায় কোনো পাত্তা না দিয়ে এগিয়ে আসতে থাকে। লামিয়া নিহানের সামনে এসে বলল, কি দেখবেন? হ্যাঁ, একে তো দোষ করেছেন, আবার আমার উপরে রাগ দেখাচ্ছেন। সরি বলুন ইংরেজি চামচিকা। জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা বললে খবর আছে। কি বলবেন আপনি? নিজে দোষ করেছো, আবার নিজেই রাগ দেখায়। সরি বলে চলে যান। হাউ ফানি! আমি সরি বলবো? কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠলাম, মুডটাই খারাপ হয়ে গেল। এবার নিহানের একটা বন্ধু গাড়ি থেকে নেমে এসে নিহানকে বলল, নিহান, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখান থেকে চল। এদের সাথে কথা বলার থেকে না বলাই বেটার, এরা সবসময় রাস্তায় থাকে। কথাটা শুনে লামিয়ার রাগ উঠে গেল। লামিয়া বলল, আমরা রাস্তায় থাকি মানে কি? আমাদের দেখে কি রাস্তার মেয়ে মনে হয়? ফালতু লোকজন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে জান তো, কথায় কথায় ইংরেজি বলতে আসে।
নিহান দাঁতে দাঁত চাপ দিয়ে কিছু বলতে যাবে এমন সময় নিহানের বন্ধু নিহানকে কিছু বলতে না দিয়ে গাড়িতে নিয়ে আসে। তারপর গাড়ি ছেড়ে দেয়। লামিয়া এবার বাস্তবে ফিরে আসে তিশার ডাক শুনে। কি হলো ভাবি, কোথায় হারিয়ে গেলে? কোথাও না, উনি তো সুস্থ ছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? লামিয়ার কথা শুনে তিশা একটু অবাক হয়ে গেল। তিশা বলল, ভাবি তুমি কি আমার ভাইয়াকে আগে থেকে চেনো? আরে না। আচ্ছা, ওনার এই অবস্থা কি করে হলো? তিশা বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। নিহানের একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল সেদিন। নিহানের পুরো পরিবার সেই জন্মদিনের অনুষ্ঠানে যায়। সবাই মিলে অনেক মজা করে। ভালোভাবে অনুষ্ঠান শেষ হয়। বাড়িতে যাওয়ার সময় হয়ে যায়। তখন আব্বু নিহানের কাছে গিয়ে বলে, নিহান, আমাদের তো বাসায় ফিরতে হবে, রাত তো অনেক হচ্ছে। আরও একটু থাকো। আব্বু, মাত্র তো 12:30 বাজে, একটু পরেই যাই। নিহান, এটা কিন্তু রার দিন না, এখানে তোমার মা আর তোমার বোন আছে। উফ, তোমাদের নিয়ে আর পারি না। ঠিক আছে, অপেক্ষা করো, আমি গাড়ি থেকে বের হচ্ছি। এ কথা বলে নিহান গাড়ি বের করার জন্য চলে যায়। এ কথা বলে নিহান গাড়ি বের করে ঘোরানোর জন্য রাস্তায় নিতে অন্যদিক থেকে বড় একটা ট্রাক এসে ধাক্কা দেয় নিহানের গাড়িতে। গাড়ির সাথে সাথে কয়েকটি চক্কর দিতে থাকে আর নিহান গাড়ির ভেতরে থেকেই অজ্ঞান হয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে নিহানকে হসপিটালে নিয়ে চলে যায়। নিহানকে অপারেশন রুমে নিয়ে চলে যায় আর বাহিরে সবাই কান্নাকাটি করতে থাকে। অনেকক্ষণ পরে ডাক্তার এসে বলে, দেখুন রোগীর অবস্থা খুব খারাপ, বলা যাচ্ছে না এখন কোনো কিছুই। এই কথা বলে ডাক্তার চলে যায়। সবাই কান্নাকাটি করতে থাকে। ডক্টর নিহানকে দেখে এসে বলল, নিহান কোমায় চলে গেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, শুধু ভালোভাবে খেয়াল রাখতে হবে। কথাগুলো বলছে আর তিশা কান্না করছে। লামিয়া তিশার চোখের পানি মুছে দিয়ে বলল, চিন্তা করো না, আমি ওনার খেয়াল রাখবো, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় ভাবি। কিছুক্ষণ পরে তিশার রুম থেকে বেরিয়ে চলে যায়। লামিয়া গিয়ে নিহানের পাশে বসে থাকে। নিহানকে এ অবস্থায় দেখে লামিয়ার খুব খারাপ লাগতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। লামিয়া নিহানের জন্য খাবার আর ঔষধ নিয়ে আসে। লামিয়া নিহানকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নিহান কোনোভাবেই খাবার মুখে নিচ্ছে না। জোর করে লামিয়া নিহানকে খাবার আর ঔষধ খাইয়ে দেয়। একটু পরে নিহান ঘুমিয়ে পড়ে। লামিয়া সোফায় শুয়ে ভাবতে থাকে কি হলো তার সাথে এসব। আজকে তার বাসর রাত। এই রাত নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেল। কিভাবে তার স্বপ্নের কথাগুলো বলবে একটা অসুস্থ মানুষের কাছে? কিছুক্ষণ পরেই লামিয়া সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। খুব সকালে লামিয়ার ঘুম ভেঙে যায়। লামিয়া ঘুম থেকে উঠে খাটের দিকে তাকিয়ে দেখে নিহান তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। লামিয়া তাড়াতাড়ি করে নিহানের কাছে চলে যায়। কি হয়েছে আপনার? নিহান মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু নিহান তার চোখ দিয়ে লামিয়াকে কিছু বোঝাতে চেয়েছে। লামিয়া এবার নিহানের চোখের দিকে তাকিয়ে থাকে। লামিয়া বুঝতে পারে নিহান তাকে তার হুইলচেয়ার দেখাচ্ছে। লামিয়া হুইলচেয়ার নিয়ে আসে খাটের পাশে। এবার নিহান লামিয়ার কাঁধের ওপর ভর দিয়ে হুইলচেয়ারের ওপরে বসে আর সে লামিয়াকে চোখ দিয়ে ইশারা করল ওয়াশরুমের দিকে। এবার লামিয়া নিহানকে ওয়াশরুমের ভিতরে নিয়ে লামিয়া বেরিয়ে চলে আসে। একটু পরে আবার নিয়ে এসে খাটের উপরে নিহানকে শুইয়ে দিয়ে লামিয়া রুম থেকে বেরিয়ে যায় আর সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। লামিয়া কোনো কিছুই ঠিকভাবে খুঁজে পাচ্ছে না, কারণ লামিয়ার এই বাড়িতে আজ প্রথম দিন। খুঁজে খুঁজে কিছু জিনিস বের করে এমন সময় তিশা রান্নাঘরে এসে দেখে লামিয়া কি যেন খুঁজতেছে। তিশা লামিয়ার কাছে এসে বলল, ভাবি তুমি এত সকাল সকাল এখানে কি করছো? লামিয়া একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসলে সকাল হয়ে গেছে, আপনার ভাইও ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ভাবলাম বসে থেকে কি করব, এই সুযোগে সবার জন্য নাস্তা বানিয়ে দিই। তোমাকে এত কষ্ট করতে হবে না, নাস্তা আমি বানিয়ে দিচ্ছি। আর কোথায় কি আছে সেটা তো তুমি জানো না ঠিক করে। সত্যি আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, আমাকে আপনি সব কিছু দেখিয়ে দেন, আমি সবার জন্য নাস্তা করব। না, তোমাকে কিছু করতে হবে না। আর হ্যাঁ, আমাকে তুমি তুমি করে বলবে, ওকে? আমি তোমার ছোট। ঠিক আছে, এখন আমাকে সব দেখিয়ে দাও, আমি রান্না করে দিচ্ছি। না, আমি করব, তুমি যাও।
এমন সময় লামিয়ার শাশুড়ি ও রান্নাঘরে চলে আসে। উনি এসে বলল, কি রে, কি হয়েছে তিশা? আর বৌমা, তুমি এখানে কি করছো? তিশা বলল, দেখো মা, তোমার বৌমা বাড়িতে আসতে না আসতেই বাড়ির সব কাজ করতে শুরু করেছে। নাস্তা তৈরি করতে আসছে সবার জন্য। লামিয়ার শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে বলল, বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না এই বাড়িতে। তুমি রুমে গিয়ে রেস্ট নাও। মা, আমার বসে থাকতে তেমন একটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সবাই আজ একসাথেই নাস্তা রেডি করে দিই। ঠিক আছে মা। এবার সবাই কথা বলতে বলতে রান্নার কাজ শুরু করে দেয়। এমন সময় লামিয়ার শ্বশুর এসে বলল, বৌমা, তোমার বাবা ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলবে, নাও। এবার লামিয়া ফোন নিয়ে বেরিয়ে যায়। লামিয়া ফোন কানে নিয়ে বলল, কেমন আছো বাবা? এই তো মা, আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে ছাড়া বাড়িটা খুব খালি খালি লাগছে। আমিও তোমাদের খুব মিস করছি বাবা। জানি মা, তা ওই বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ওরা সবাই খুব ভালো মনের মানুষ, তোর কোনো অযত্ন হবে না। আর আমাদের কথা মনে পড়লেই চলে আসিস, অথবা আমরা গিয়ে তোকে দেখে আসবো। ভালো থাকিস রে মা, রাখছি তাহলে। আমরা আবার মাঠে যেতে হবে। ঠিক আছে, ভালো থেকো তুমিও, আর মায়ের খেয়াল রেখো। এই কথা বলে ফোন কেটে দেয়। লামিয়া ফোন নিয়ে তার শ্বশুরের হাতে দিয়ে দেয়। এর মধ্যে নাস্তা রেডি হয়ে যায়। নিহানের জন্য রাস্তা রেডি করে রেখেছে আলাদা করে। নিহানের নাস্তা আর লামিয়ার নাস্তা তিশা হাতে নিয়ে বলল, ভাবি চলো, এখানে তোমার আর ভাইয়ের জন্য নাস্তা নিয়েছি। আমার হাতে দাও, তোমাকে কষ্ট করতে হবে না। লামিয়া এবার নাস্তা নিজের হাতে নিয়ে রুমের দিকে চলে যায়। নিহানের আম্মু নিহানের বাবাকে বলল, মেয়েটা সত্যি অনেক ভালো। দেখতে হবে না কে চয়েস করেছে। অন্যদিকে লামিয়া নিহানের জন্য নাস্তা নিয়ে রুমের দিকে চলে যায়। লামিয়া রুমে গিয়ে দেখে নিহান শুয়ে আছে। লামিয়ার নাস্তা নিয়ে নিহানের পাশে বসে আর নিহানের পিঠের নিচে একটা বালিশ দিয়ে বসিয়ে দেয়। এবার লামিয়া নিহানকে খাবার খাইয়ে দিতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দেয়। লামিয়াও নিজের নাস্তা খেয়ে নেয়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। লামিয়া এই কিছুদিনের মধ্যেই সবার আপন হয়ে যায়। সবাই লামিয়াকে ভালোবাসতে শুরু করে। হঠাৎ দরজার কলিং বেলের শব্দ শুনে লামিয়া দরজা খুলে দেয়। একটা লোক দাঁড়িয়ে আছে অচেনা। লামিয়া লোকটাকে বলল, কে আপনি? আমি নিহানের ডাক্তার, ওর সব চিকিৎসা আমি করতেছি। ও আচ্ছা, ভিতরে আসুন। আর হ্যাঁ, আমি দুঃখিত আপনাকে এতক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রাখার জন্য। না ঠিক আছে, সমস্যা নেই, আমাকে নিহানের কাছে নিয়ে চলুন। আর শিমুল সাহেবের আর ওনার স্ত্রী কোথায়? একটু অপেক্ষা করুন, আমি ডেকে দিচ্ছি। এবার লামিয়া তার শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে আসেন আর সবাই একসাথে নিহানের রুমে চলে যায়। ডাক্তার খুব নিখুঁতভাবে নিহানকে পরীক্ষা করতে থাকে। ডাক্তার নিহানের এমন কন্ডিশন দেখে হতবাক হয়ে গেল, কারণ নিহান আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। ডাক্তার শিমুল সাহেবকে বলল, আর শিমুল সাহেব আর ওনার স্ত্রী কোথায়? বাহ, আপনার ছেলে তো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, অত সুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। আমি তো মনে করেছি নিহান এইভাবে 7-8 মাস থাকবে। এখন তো মনে হচ্ছে আগামী 1 মাসের মধ্যেই নিহান সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার, নিহানের সব খেয়াল রাখছে এই মেয়েটা। কে উনি? এনেকে তো এর আগে আর এই বাসায় দেখিনি। ওটা নিহানের স্ত্রী। হোয়াট? নিহান বিবাহিত? কবে বিয়ে করেছে জানতেই পারলাম না শিমুল সাহেব। আসলে ডাক্তার, বিয়ে কোনো অনুষ্ঠান করে হয়নি। বুঝতেই তো পারছেন নিহানের কি পরিস্থিতি। এবার সবকিছু খুলে বললেন ডাক্তারকে। ডাক্তার কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। ডাক্তার এবার লামিয়ার মাথায় হাত রেখে বলল, তোমার মতো মেয়ে খুব কম হয় মা, দয়া করে সুখী হও তুমি। তাহলে আজ আমি আসি শিমুল সাহেব, আবার এসে দেখে যাব নিহানকে। আর বৌমা এইভাবেই ওর খেয়াল রাখবে, ওকে ওরে দিয়ে কথা বলানো ট্রাই করবা। ঠিক আছে, আসি তাহলে আজ আমি। এই কথা বলে ডাক্তার চলে গেল। শিমুল সাহেব লামিয়ার কাছে এসে বলল, মা, তুমি সত্যিই খুব লক্ষ্মী একটা মেয়ে। নিহানের জন্য তুমি অনেক কষ্ট করেছো। বাবা, উনি আমার স্বামী, ওনার সেবা করা তো আমার দায়িত্ব। এখানে কষ্টের কিচ্ছু নেই। এবার সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। নিহানও ঘুমিয়ে আছে। লামিয়া নিহানের পাশে বসে নিহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আসলে লামিয়া নিহানকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। দিন দিন নিহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে লামিয়া। লামিয়া নিহানের দিকে তাকিয়েই থাকে। এমন সময় তিশা কখন যে লামিয়ার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে লামিয়া বুঝতেই পারেনি। এবার তিশা লামিয়ার কাঁধের ওপরে হাত রাখতে লামিয়া চমকে ওঠে, আর সে তাকিয়ে দেখে তিশা। লামিয়া এবার আমতা আমতা করে বলতে থাকে, তুমি কখন আসলে তিশা? এই তো অনেকক্ষণ হলো। ও তো আমাকে ডাক দিলে না যে। কিভাবে ডাকি বলো তো? তুমি যেভাবে আমার ভাইয়ের দিকে তাকিয়ে রইলে। লামিয়া এবার লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। দেখতে দেখতে আরও কিছুদিন পার হয়ে যায়। নিহান এখন আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। নিহান এখন কথা বলতে পারে, হাঁটতেও পারে, তবে সেটা এখনও কেউ জানতে পারেনি। লামিয়াও জানে না। নিহান খাটের উপরে শুয়ে আছে। এমন সময় লামিয়া নিহানের জন্য খাবার নিয়ে আসে। লামিয়া নিহানকে ধরতে চাইলে নিহান সাথে সাথে এক ঝটকায় লামিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, অনেক হয়েছে আর না। নিহানের মুখে এই কথা শুনে লামিয়া রীতিমতো হতবাক হয়ে গেল। লামিয়া কোনো কথা না বলে নিহানের দিকে তাকিয়ে রইল, আর মনে মনে অনেক খুশি হয়ে গেল। এবার নিহান উঠে দাঁড়িয়ে গেল, আর সে নিজের রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে চলে যেতে থাকে। নিহানকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হা হয়ে তাকিয়ে রইল নিহানের দিকে। এবার সবাই খাবার খাওয়া বাদ দিয়ে নিহানের কাছে চলে আসে। নিহানের আম্মু নিহানের কাছে এসে কান্না করে দেয় আর নিহানকে জড়িয়ে ধরে। নিহানের বাবা শিমুল সাহেব নিহানের কাছে এসে বলল, বাবা তুই হাঁটতে পারছিস? সবাই অনেক খুশি হয়ে গেল নিহানকে কথা বলতে আর হাঁটতে দেখে। এবার লামিয়া এসে নিহানের পেছনে দাঁড়িয়ে থাকে। শিমুল সাহেব লামিয়াকে ডাক দিয়ে বলল, আই মা, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। আজকে আবার অনেক দিন পরে আমাদের খাওয়ার টেবিল পরিপূর্ণ হবে। নিহান, আয় খেতে বস। নিহান চেয়ারের উপর বসে পড়ে। এবার শিমুল সাহেব লামিয়াকে ডাক দিয়ে বলল, কি রে মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস। নিহান বলল, উনি আমাদের সাথে কেন বসবে? এখানে শুধুই আমাদের পরিবারের সদস্যরা বসবে, অন্য কেউ না। আর বাবা, ওনাকে বলে দিন ওনার আর এই বাড়িতে কোনো কাজ নেই। এখন থেকে আমার সব কাজ আমি নিজেই করতে পারবো। নিহানের মুখে এ কথা শুনে আরো বেশি অবাক হয়ে গেল। শিমুল সাহেব বলল, কি বলতে চাইছিস তুই? ও কোথায় যাবে? যেখানে খুশি সেখানে যেতে পারে, আমি কি করে বলবো? নিহান, ও আমাদের বাড়ির বউ, লামিয়া তোর স্ত্রী। কথাটা শুনে এবার নিহান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব তুমি? আমার স্ত্রী মানে কি? তুই যখন অসুস্থ ছিলি তখন তোদের বিয়ে দিই আমরা। বাবা, এসব কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। এসব ফাজলামি বাদ দাও, আর এই মেয়েকে আমাদের বাসা থেকে চলে যেতে বলো। ও কেন বাসা থেকে চলে যাবে? ও তোর বউ। আমি ওনাকে কখনো বউ বলে মেনে নিতে পারবো না। এ কথা বলে নিহান খাবার না খেয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল, আর লামিয়া সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। শিমুল সাহেব লামিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, তুই কিছু মনে করিস না। নিহান খুব ভালো মনের মানুষ, আর একটু রাগী ছেলে। রাগ কমে গেলে আবার বাসায় ফিরে আসবে। তুই খাবার খেয়ে নে। লামিয়া এবার কোনো রকমে হালকা নাস্তা করে নিজের রুমে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু নিহানের বাসায় ফেরার কোনো নাম নেই। লামিয়া এবার শিমুল সাহেবের রুমে গিয়ে শিমুল সাহেবকে বলল, বাবা, উনি তো এখনো বাসায় আসলেন না। দাঁড়া মা, আমি দেখছি ওকে কল দিয়ে। এবার শিমুল সাহেব নিহানের ফোনে কল দিতে থাকে, কিন্তু নিহান ফোন রিসিভ করছে না। বারবার কল দেওয়ার পরেও নিহানের কোনো রেসপন্স পাচ্ছে না। শিমুল সাহেব লামিয়াকে বলল, চিন্তা করিস না, নিহান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। লামিয়া আবার নিজের রুমে চলে গেল মন খারাপ করে। অন্যদিকে নিহান তার বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিহানকে সবাই এতদিন পরে দেখে অনেক খুশি হয়ে যায়, আর তারা নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। নিহান তার বন্ধু বিজয়কে বলল, বিজয়, আমি যে এখানে আসছি সেটা তুই খেয়াকে বলে দিয়েছিস? না, ওকে বলছি শুধুই এখানে আসতে, ওর জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। এবার আবার সবাই নিজেদের মধ্যে আড্ডা দিতে থাকে। খেয়া আসার শব্দ শুনে এবার নিহান সরে গেল। খেয়া এসে বিজয়কে বলল, কিরে, কি হয়েছে? কিসের সারপ্রাইজ দিবি আমাকে? আগে বল আমাদের কি খাওয়াবি। আরে আগে বল কি সারপ্রাইজ আছে।
তারপর যা ইচ্ছে খেতে চাইবে খাওয়াবো। এমন সময় নিহান খেয়ার পেছনে এসে খেয়ার চোখে হাত দিয়ে ধরে রাখে। খেয়া বুঝতে পারছে না কে হতে পারে। এবার খেয়া বলল, কে? হাত ছাড় বলছি। নিহান চুপ করে রইল। মিজান বলল, বল কে হতে পারে। নিহান। খেয়ার মুখে নিহানের নাচ শুনে নিহান হাত ছেড়ে দেয়। এবার খেয়া নিহানের দিকে ফিরে তাকাতেই নিহানকে দেখে খেয়া সাথে সাথে নিহানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিহানও খেয়াকে জড়িয়ে ধরে রাখে আর বলতে থাকে, এভাবে কান্না করার কিছু হয়নি খেয়া। তুমি এতদিন কোথায় ছিলে? কোনো খোঁজ খবর পাইনি। বিজয়কে কতবার জিজ্ঞেস করেছি তোমার কথা, কিন্তু বিজয় আমাকে তোমার কোনো খোঁজ দিতে পারেনি। তোমার ফোনও অফ ছিল। জানো কত চিন্তায় ছিলাম আমি। বিজয়কে নিয়ে তোমার বাসায় যেতে চাইছিলাম, কিন্তু ও বারবার আমাকে না করে দিয়েছে। কোথায় ছিলে তুমি এতদিন? খেয়ার কান্না দেখে নিহানের কাছে খারাপ লাগতে থাকে। নিহান এবার খেয়াকে নিজের বুক থেকে সরিয়ে খেয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কান্না করার মতো কিছুই হয়নি। আমি বিজয়কে না করছি তোমাকে আমার ব্যাপারে যেন কিছু না বলে। কেন, কি হয়েছে তোমার? তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে কত কষ্ট হয়? এমন কোনো দিন বাদ যায়নি তোমার ফোনে আমি কল দিয়ে চেক করিনি। কোথায় ছিলে তুমি এতদিন? কোমায়। মানে কি নিহান? এবার নিহান সবকিছু বলল খেয়াকে। নিহানের কথা শুনে খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে আর সে কান্না করতে থাকে। নিহান এবার খেয়ার হাত ধরে দাঁড় করায় খেয়াকে আর বলল, এভাবে কান্না করছো কেন? আমি তো ফিরে আসছি, তাই না? তুমি আসলেই অনেক খারাপ নিহান। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর আমি জানতেই পারলাম না। আর বিজয়ও আমাকে একটি বারের জন্যও বলেনি। ওর কাছে কতবার জানতে চেয়েছি আমি, ও তো তখনই বলতে পারতো আমাকে। আসলে আমি বিজয়কে না করছি। তুমি আমার এসব শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই তোমাকে জানাতে নিষেধ করছি। আর আমি জানি তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনলে আমার বাসায় চলে আসতে পারো, তাই তোমাকে কিছুই জানাইনি। আমি তোমার কাছে এতটা পর হয়ে গেলাম নিহান। যদি তোমার আরো খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো আমার? আরে পাগলি, কিছু তো হয়নি, তাই না? দেখো আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর এমন পাগলামি করতে হবে না। এবার খেয়া নিহানকে আবার জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ নিহান। আই লাভ ইউ টু। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখে। বিজয় বলল, ভাই এখানে তো আমি স্টিল দাঁড়িয়ে আছি, আমাকে কি তোদের চোখে পড়ে না? কি করছিস এসব তোরা? খেয়া বিজয়ের কথা শুনে এবার একটু লজ্জা পেয়ে যায়। তারা এবার নিজেদের মধ্যে আড্ডা দিতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে গেল। অন্যদিকে বাসায় সবাই নিহানের অপেক্ষা করে বসে আছে। নিহানকে ফোন দিলে নিহান ফোন রিসিভ করছে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে। কেউ খাওয়া দাওয়াও করছে না। রাত 11টা বেজে গেছে, এখনো নিহান বাসায় ফিরছে না। নিহানের আম্মু বলল, ছেলেটা এত রাত অবধি এখনো বাইরে কি করছে কে জানে। আরে চিন্তা করো না, চলে আসবে। চিন্তা তো আমার হচ্ছে। আমি তো মা, এত রাত হয়ে গেলেও ছেলেটার কোনো খোঁজ নেই, মাত্র সুস্থ হয়ে উঠলো। লামিয়া বলল, মা ভেঙে পড়বে না, উনি চলে আসবেন। আপনারা খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি ওনার জন্য অপেক্ষা করবো এখানে। আপনারা সবাই খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ুন। ভাবি, আমিও তোমার সাথে থাকবো। না, তুমিও ঘুমিয়ে পড়ো, যাও। এবার সবাই খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেল। আর লামিয়া নিহানের অপেক্ষা করে দরজার সামনে বসে থাকে। ঘড়িতে ঠিক 12টা বাজে। তখন দরজায় কলিং বেল বেজে ওঠে। লামিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। নিহান দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিতেই নিহান কোনো কথা না বলে বাসায় চলে আসে আর সে নিজের রুমের দিকে হাঁটা ধরে। এমন সময় লামিয়া বলে, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? আপনাকে কতবার ফোন দিয়েছে, ফোন রিসিভ করেননি কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে আমার? আমি জানতে চেয়েছি ফোন কেন রিসিভ করেননি। আমি বলতে বাধ্য নই। এ কথা বলেই নিহান নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নিহান নিজের ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে নেয়। লামিয়া রুমে গিয়ে নিহানকে বলল, খাবার খেতে আসুন। আমি খেয়ে এসেছি, খিদে নেই আমার, আর আমার শরীর খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আচ্ছা, ঘুমিয়ে পড়ুন। লামিয়া খাটের দিকে এগিয়ে আসতে নিহান বলল, আপনি কোথায় ঘুমাবেন? কেন এখানে? এখানে আপনি ঘুমাতে পারবেন না, আপনি বাইরে গিয়ে অন্য রুমে ঘুমান। অন্য কোনো রুমে ঘুমালে মা বাবা কি ভাববে? তাও ঠিক, যাই হোক আপনি নিচে ঘুমাতে পারেন বিছানা করে। আচ্ছা ঠিক আছে। এবার নিহান ঘুমিয়ে পড়ে।
লামিয়াও শুয়ে থাকে। লামিয়া নিহানের বলা কথাগুলো মনে করতেই তার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে লামিয়াও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ফোনের রিংটনের শব্দে ঘুম ভেঙে যায় লামিয়ার। রাত তখন 2টা বাজে। লামিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে নিহানের কল এসেছে। ফোন বাজতে বাজতে কেটে গেল, আবার কল আসলো। এবার লামিয়া নিহানের ফোনের দিকে এগিয়ে যেতেই নিহান ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় আর সেখানে গিয়ে কথা বলতে থাকে। লামিয়া বুঝতে পারছে না এত রাতে কল দিল কে। লামিয়া সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। নিহান ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করে বলল, খেয়া, তুমি এত রাতে কল দিয়েছো কেন? ঘুম আসছে না, তোমার কথা মনে পড়ছে খুব। উফ, আমি অনেক ক্লান্ত, ঘুমাতে হবে। প্লিজ আর কল দিও না, কাল তো আবার আমাদের দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আল্লাহ হাফেজ। তুমিও ঘুমিয়ে যাও, বেশি রাত জেগে থাকবে না। আচ্ছা ঠিক আছে। এবার নিহান ফোন কেটে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ে। সকালে খুব তাড়াতাড়ি লামিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে যায়। সবার জন্য নাস্তা রেডি করে টেবিলে নিয়ে আসে। সবাই খেতে চলে আসে। শিমুল সাহেব লামিয়ার দিকে তাকিয়ে বলল, নিহান কখন আসছে মা? ও আচ্ছা, যাও ওকে ডেকে নিয়ে আসো, একসাথে নাস্তা করব। ঠিক আছে, আমি যাচ্ছি। এ কথা বলে লামিয়া নিজের রুমের দিকে চলে যেতে থাকে। রুমে গিয়ে দেখে নিহান এখনো ঘুমিয়ে আছে। লামিয়া নিহানের পাশে গিয়ে নিহানকে ডাকতে থাকে, কিন্তু নিহানের কোনো রেসপন্স না পেয়ে এবার নিহানকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিতে নিহানের ঘুম ভেঙে যায়। আর তখনই নিহান তাকিয়ে দেখে নিহানের শরীর স্পর্শ করে রেখেছে লামিয়া। এটা দেখে নিহানের রাগ উঠে যায় আর এক ঝটকা দিয়ে লামিয়ার হাত সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে নিহান বলে উঠল, আপনাকে আমার শরীর স্পর্শ করার অধিকার কে দিয়েছে? কোন সাহসে আমার গায়ে হাত দিলেন আপনি? লামিয়া মাথা নিচু করে রইল আর ভয়ে কোনো কথা বলতে পারছে না মেয়েটা। নিহান আবার বলল, আর কখনো আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না, আজ বলে দিলাম। লামিয়া ভয়ে ভয়ে বলল, আপনাকে আমি অনেকবার ডেকেছি, কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছিলেন না দেখেই আমি এমন করছি। আসলে সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, তাই। আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখলেও আমার কাছে খুব বিরক্ত লাগছে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। লামিয়া নিহানের এসব কথা শুনে কান্না করতে থাকে, শব্দহীন বোবা কান্না। নিহান লামিয়ার কান্না দেখে বলল, এখানে দাঁড়িয়ে ন্যাকা কান্না না করে চলে যান। লামিয়া আর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। এবার সে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে সবার সামনে চলে যেতে থাকে। লামিয়া চোখে পানি মুছে খাবার টেবিলের দিকে যেতে থাকে। গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। শিমুল সাহেব লামিয়াকে বলল, কি রে নিহান আসে নাই? ফ্রেশ হচ্ছে, আপনারা খেয়ে নিন, আমি ওনার জন্য অপেক্ষা করতেছি। উনি আসলে একসাথে আমি খাবো। আচ্ছা ঠিক আছে। এবার সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। লামিয়া কিছুক্ষণ নিহানের জন্য অপেক্ষা করে বসে থাকে, কিন্তু নিহান এখনো আসে না দেখে লামিয়া এবার নিহানের জন্য নাস্তা নিয়ে রুমের দিকে চলে যায়। লামিয়া নাস্তা নিয়ে দেখে নিহান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় লামিয়া বলল, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, খেয়ে নিন। আমি বাইরে খাবো। বাহিরের খাবার ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। এত জ্ঞান দিতে হবে না, ওকে? আর কোনো কিছুতে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর আমার ফিরতে দেরি হবে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন, আমার জন্য অপেক্ষা করতে হবে না। এ কথা বলে নিহান রুম থেকে বেরিয়ে চলে যায়। লামিয়া রুমে বসে কান্না করতে থাকে। এমন সময় তিশার রুমে এসে দেখে লামিয়া কান্না করছে। তিশা লামিয়ার কাছে এসে বলল, ভাবি কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কই কিছু না তো। আমি সব শুনেছি ভাবি, আমার কাছে কিছু লুকাতে হবে না তোমাকে। এবার লামিয়া তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তিশা বলল, ভাবি মন খারাপ করো না, আমার ভাইয়া রাগী হলো, তার মন অনেক নরম। আমি জানি ভাইয়াকে তুমি ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার টানে ভাইয়া তোমার লাইফে ফিরে আসবে। আর কান্না করো না প্লিজ ভাবি, আমার এমন মিষ্টি ভাবিকে কান্নাই মানায় না। দেখি এবার হাসো। লামিয়া এবার একটা মুচকি হাসি দিল। তিশা লামিয়ার কাছে কিছুক্ষণ থেকে আবার সে বাহিরে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেছে, শুধুই লামিয়া জেগে আছে। আর সে নিহানের জন্য দরজার কাছে বসে অপেক্ষা করছে।
অন্যদিকে নিহান বন্ধুদের সাথে পার্টিতে নেশা করেছে। নিহান অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। নিহান পুরো মাতাল হয়ে গেছে। সে এখন তার মধ্যে নেই। বিজয় নিহানের কাছে এসে বলল, নিহান, রাত তো অনেক হয়েছে, বাসায় যাবি না? না, বাসায় কি? হ্যাঁ, নেশার ঘোরে কথাটা বলল নিহান। বিজয় বুঝতে পেরেছে আজ নিহানের মদ ড্রিঙ্কস করা বেশি হয়ে গেছে। বিজয় এবার নিহানের হাত ধরে বলল, তোকে কতবার বলছে সব কম খাবি, তাও তুই আমার কোনো কথা শুনিস না। চল তোকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাব না, তুই চলে যা। উঠতে বলছি তোকে, একটা কথাও বলবি না, চল আমার সাথে। এবার বিজয় নিহানকে ধরে গাড়িতে উঠিয়ে নিহানের বাসার সামনে নিয়ে আসে। বিজয় নিহানকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, বাসায় যেতে পারবি নাকি দিয়ে আসতে হবে? না, আমি একাই যেতে পারবো, তুই চলে যা। বিজয় আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল। নিহান কোনো রকমে বাসার সামনে এসে দরজার কলিং বেল চাপ দিতেই লামিয়া এসে দরজা খুলে দেয়। লামিয়ার দরজা খুলে নিহানকে বলল, এত রাত অবধি কোথায় ছিলেন আপনি? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? রুমে যাব আমি। নিহানের কথা শুনে লামিয়া বুঝতে পারে নিহান ড্রিঙ্কস করে বাসায় এসেছে। এবার নিহান হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। এমন সময় লামিয়া নিহানকে ধরে ফেলে। নিহান নেশার ঘরে থেকে লামিয়াকে কোনো কথা বলল না। এবার লামিয়ার কাঁধের উপর ভর দিয়ে নিহান নিজের রুমে চলে যায়। নিহানকে বিছানার উপরে শুইয়ে দিয়ে লামিয়া চলে যেতে চাইলে নিহান লামিয়ার শাড়ির আঁচল ধরে ফেলে। লামিয়া চমকে উঠে দেখে নিহানের হাতে লামিয়ার শাড়ির আঁচল। লামিয়া এবার নিহানের কাছে এসে আঁচল খুলে নিতে চাইলে নিহান লামিয়ার হাত ধরে নিহানের খুব কাছে নিয়ে আসে লামিয়াকে। নিহান লামিয়ার মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে। এইদিকে লামিয়ার হার্টবিট ক্রমশই বেড়ে যাচ্ছে। এটা কি ভয় নাকি অন্য কিছু লামিয়া বুঝতে পারছে না। এবার নিহান লামিয়ার ঠোঁট নিজের কাছে নিয়ে এসে লামিয়ার ঠোঁটের তার ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণের জন্য দুজনই হারিয়ে গেল অন্য এক জগতে। দুজন হারিয়ে গেল দুজনের মাঝে। এই প্রথম নিহানের স্পর্শ পেল লামিয়া। এবার দুজনেই ক্লান্ত হয়ে পড়ে আর নিহান সাথে সাথে ঘুমিয়ে পড়ে। লামিয়া এবার নিহানের দিকে তাকিয়ে নিহানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করে নিহান। সাথে সাথে চোখ খুলে তাকিয়ে দেখে লামিয়া নিহানের বুকের উপরে শুয়ে আছে। লামিয়াকে বুকের উপরে দেখে রাগে নিহানের শরীর জ্বলতে শুরু করে দেয়। সাথে সাথে লামিয়াকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে দেয়। আচমকা লামিয়া ঘুম থেকে উঠে যায়। নিহানের রাগী মুখ দেখে লামিয়ার শরীর কাঁপতে শুরু করে দেয়। নিহান লামিয়ার হাত ধরে বলল, তোমার এত বড় সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? লামিয়া মাথা নিচু করে বসে রইল। নিহানের ধমক শুনে লামিয়ার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিহান এবার ওয়াশরুমের ভেতরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আয়নার দিকে তাকাতেই দেখে লামিয়ার লিপস্টিক নিহানের অনেক জায়গায় লেগে আছে। নিহান এবার মনে মনে ভাবতে থাকে, নেশার ঘরে কিছু হয়নি তো। কিছুক্ষণের মধ্যেই নিহান বুঝতে পারে লামিয়ার সাথে তার অনেক কিছুই হয়ে গেছে। এবার নিহান আরও বেশি রেগে লাল হয়ে যায়, কিন্তু সে মাথায় বারবার পানি ঢেলে মাথা ঠান্ডা করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে নিহান ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিজে রেডি হতে থাকে। লামিয়া ওয়াশরুমের ভেতর চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। লামিয়া এবার ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসে। নিহান লামিয়ার দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লামিয়ার হঠাৎ করে রাতের কথাগুলো মনে পড়তেই মুচকি মুচকি হাসতে থাকে। নেশার ঘরে হলেও ক্ষণিকের জন্য সে নিহানকে নিজের করে পেল। কিছুক্ষণ পরে লামিয়াও রুম থেকে বেরিয়ে যায়। লামিয়া রুম থেকে বেরিয়ে নাস্তার টেবিলের দিকে তাকাতেই দেখে নিহান একা বসে আছে। এবার লামিয়া তাড়াতাড়ি করে নিহানকে নাস্তা দিতে থাকে। এমন সময় শিমুল সাহেব চলে আসে আর ওনার স্ত্রীও সাথে ছিলেন। শিমুল সাহেব নিহানকে বলল, নিহান, তোর সাথে আমার কয়েকটা কথা ছিল। কি কথা? লামিয়া এই বাড়ির বউ হয়ে আসছে অনেকদিন হলো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে বাহিরের আলো বাতাস কিছুই গায়ে মাখাতে পারেনি। আমি চাই তুই বৌমাকে নিয়ে কিছুদিন কক্সবাজার থেকে ঘুরে আয়। আর তুই তো অনেকদিন বাসায় ছিলি, এতে করে তোদের দুইজনের জন্য ভালো হবে। সরি, আমি যেতে পারবো না, আমার কাজ আছে অনেক। তোর কি কাজ আছে? আমি সব জানি। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর তো কোনো কাজ নেই। আমি সব ঠিক করে রেখেছি, টিকিট কাটাও হয়ে গেছে। তুই লামিয়াকে নিয়ে কাল সকালে বের হবি। আমাকে জিজ্ঞেস না করে এত কিছু কেন করলে? আমার কি কোনো মতামত থাকতে পারে না?
এত কিছু আমি শুনতে চাইনি। তুই যাবি, এইটাই শেষ কথা। নিহান আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে উঠে চলে গেল। লামিয়া বলল, বাবা এসবের কি দরকার ছিল? শুধু শুধু ওনাকে রাগিয়ে দিলেন। দরকার আছে, তুমি সব গুছিয়ে রেখো। আচ্ছা। লামিয়া মনে মনে অনেক খুশি, কারণ সে কক্সবাজারের শুধুই নাম শুনেছে, কখনোই যায়নি। তার ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। লামিয়া এবার নিজের রুমের দিকে চলে গেল। নিহানের আম্মু বলল, ছেলেটাকে রাগিয়ে দিলেন কেন? দেখো নিহান, আর লামিয়াকে কিছুদিনের জন্য একা ছেড়ে দিলে ভালো হবে। দুজন দুজনকে বুঝতে পারবে, আর আমি জানি লামিয়া পারবে নিহানকে ঠিক করতে। তাই যেন হয়। ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তার জন্যই এই প্ল্যান করছি আমি, দেখি কি হয়। লামিয়া তার রুমের ভেতরে গিয়ে দেখে নিহান খাটের উপরে বসে আছে। লামিয়া এবার ধীরে ধীরে নিহানের কাছে যায়। নিহানের কাছে যেতেই ক্রমশই লামিয়ার হার্টবিট বেড়ে যেতে থাকে। ভয়ে ভয়ে লামিয়া নিহানের দিকে যেতে থাকে। লামিয়া এবার নিহানের কাছে গিয়ে বলল, প্লিজ না করবেন না, একটা কথা বলতে চাই। কি কথা? প্লিজ কি কক্সবাজার চলুন, ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছা, কোনোদিন যাওয়া হয়নি। শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর, আমার খুব ইচ্ছে সমুদ্র দেখার। প্লিজ বলেন যাবেন। লামিয়া নিহানকে রিকোয়েস্ট করতে করতে নিহানের হাত ধরে ফেলল। নিহান লামিয়ার হাতের দিকে তাকাতেই লামিয়া ভয় পেয়ে হাত ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নিহান কিছু না বলে উঠে চলে যাচ্ছে দেখে লামিয়ার মন খুব খারাপ হয়ে গেল। নিহান একটু সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ব্যাগ গুছিয়ে রাখুন, কাল সকালে আমাদের বের হতে হবে। এই কথা বলে নিহান রুম থেকে বেরিয়ে চলে গেল। লামিয়া অনেক খুশি হয়ে গেল, আর সে খুশিতে নাচতে শুরু করে দেয়। এমন সময় নিহান আবার রুমে ফিরে আসে। নিহানের চোখে লামিয়ার চোখ পড়তেই লামিয়া লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। একটু পরে লামিয়া রুমে এসে সব কিছুই গুছিয়ে নিতে শুরু করে দেয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে দুজনেই। হঠাৎ করে নিহানের ফোন বেজে ওঠে। ফোনের শব্দে নিহানের ঘুম ভেঙে যায়। ফোনের দিকে তাকিয়ে দেখে কেয়া ফোন দিয়েছে। নিহান দেরি না করে ফোন রিসিভ করে বলল, এত রাতে কল কেন দিলে? কেন, ঘুমিয়ে পড়েছো নাকি? আচ্ছা, কি জন্য কল দিয়েছো বলো। কাল তোমাকে নিয়ে এক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল। আমার কয়েকজন ফ্রেন্ড আসবে, তারা সবাই মিলে নাকি একটা পার্টি দেবে, তাই আমাদের ইনভাইট করেছে। ও আমি যেতে পারবো না, সরি। কেন? আমি কাল ঢাকার বাইরে যাব, ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। ও, আমাকে তো আগে বললে না। হঠাৎ করেই সব হয়ে গেছে। আচ্ছা এখন রাখি, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বাই। আচ্ছা ঘুমাও, আল্লাহ হাফেজ। নিহান আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। নিহান আর লামিয়া শিমুল সাহেবের কাছে এসে টিকিট নিয়ে নেয়। শিমুল সাহেব নিহানকে বলল, নিহান, লামিয়ার দিকে খেয়াল রাখিস, ও কোনো কিছুই চেনে না। নিহান মনে মনে বলে, এমনভাবে বলছো যেন এটা একটা বাচ্চা মেয়ে, সারাক্ষণ হাতে নিয়ে ঘুরতে হবে। এবার সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে দুজনেই। তারা গিয়ে বাসে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়। নিহান বসেছে জানালার পাশে। লামিয়া নিহানকে বলল, আমাকে জানালার পাশে বসতে দিবেন প্লিজ। কেন, ওখানে কি সমস্যা? না, আসলে আমার জানালার পাশে বসতে ভালো লাগে, তাই বললাম। ওকে। মুখে একটা বিরক্তকর ভাব নিয়ে বলল নিহান। প্রায় 8 ঘন্টা পরে তারা কক্সবাজার পৌঁছে যায়। কক্সবাজার গিয়ে নিহান লামিয়াকে বলল, বিকেল তো হয়ে গেল, আগে আমাদের 2টা আলাদা আলাদা রুম নিতে হবে, আর খাওয়া দাওয়া তো করতে হবে। চলুন আগে আমরা রুম ঠিক করি। 2টি রুম কেন লাগবে? একটা হলে তো আমাদের চলবে। কি, আমি আপনার সাথে একই রুমে থাকবো নাকি আলাদা রুম নেব আমরা? আমার তো একা থাকতে ভয় করে, আমি একা কি করে থাকবো? থাকতে হবে, কিছু করার নেই। বেশি কথা না বলে এখন চলুন আগে রুম ঠিক করি। এবার নিহান আর লামিয়া হোটেলের দিকে এগিয়ে যেতে থাকে। হোটেলের ভিতরে গিয়ে নিহান সোজা ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, রুম হবে? জি, একটা রুম আছে বাকি, আর সব বুকিং হয়ে গেছে। কিন্তু আমাদের তো 2টা রুম দরকার। সরি স্যার, আমাদের একটা রুম খালি আছে, চাইলে উঠতে পারেন ওটায়, আর বেশি দেরি করলে ওটাও পাবেন না। আর কোনো উপায় না পেয়ে ওই রুমটাই বুকিং করল নিহান। এবার নিহান লামিয়াকে নিয়ে চলে গেল রুমের দিকে।
তারপর তারা রুমের দরজা খুলে ভেতরে চলে যায়। নিহান রুমের ভেতরে বসে লামিয়াকে বলল, আপনি গিয়ে আগে ড্রেস চেঞ্জ করে নিন, তারপর আমি করব। ড্রেস চেঞ্জ করতে হবে কেন? আমরা কি ঘুরতে যাব না? আজকে যাব না, কাল যাব। এখন আমি খুব ক্লান্ত, রেস্ট নিতে হবে, খাবার খেয়ে রেস্ট নিতে হবে। লামিয়া আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করতে ভিতরে চলে যায়। আর সে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিহান গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিহান রিসেপশনে ফোন দিলে একজন আসে। তারপর নিহান তার পছন্দ মতো খাবার অর্ডার করে। তো কিছুক্ষণের মধ্যে তাদের খাবার চলে আসে। এবার খাবার খেয়ে নিহান ঘুমিয়ে পড়ে। লামিয়ার ঘুম আসে না, তাই সে ব্যালকনিতে চলে যায়। সমুদ্র থেকে ভেসে আসা হাওয়া যখন লামিয়ার গায়ে লাগে, মুহূর্তের মধ্যে লামিয়ার শরীর শীতল হয়ে যায়। লামিয়ার কাছে খুব ভালো লাগতে থাকে। এবার লামিয়া নিজের মাথার চুল ছেড়ে দাঁড়িয়ে থাকে, আর হাওয়াতে তার চুলগুলো উড়তে থাকে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কিন্তু এখনো নিহান ঘুমিয়ে আছে। লামিয়ার রুমের ভেতরে গিয়ে নিহানকে ডাকতে নিহানের ঘুম ভেঙে যায়। নিহান ঘুমো ঘুমো চোখে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? সন্ধ্যা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবেন? হ্যাঁ, উঠুন, আমরা হাঁটতে বের হব। মাথা খারাপ? রাতের বেলায় বের হতে বলছেন? কেন, কি হবে রাতের বেলায় বের হলে? আমি তো দেখলাম কত মানুষ হাঁটাহাঁটি করছে। প্লিজ আসুন, আমার রুমে বসে থাকতে ভালো লাগছে না, চলুন না প্লিজ। কি আর করবে নিহান? বেচারা দাঁতে দাঁত চেপে উঠে হাত মুখ ধুয়ে লামিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু সামনে যেতেই লামিয়া ফুসকা দেখে আর নিজের লোভ সামলাতে পারেনি। লামিয়া নিহানের হাত ধরে বলল, আমি ফুচকা খাবো। নিহান লামিয়ার হাতের দিকে তাকাতে লামিয়া ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। নিহান এবার লামিয়াকে নিয়ে ফুচকার দোকানের সামনে নিয়ে যায়, আর সে এক প্লেট ফুচকার কথা বলে। লামিয়ার হাতে ফুচকার প্লেট আসতেই লামিয়া খেতে শুরু করে দিল, কোনো দিকে না তাকিয়ে। লামিয়ার ফুচকা খাওয়া দেখে নিহান মুস্কি মুস্কি হাসতে থাকে আর ভাবতে থাকে, কি ফুচকা পাগলে মেয়ে। লামিয়া এক প্লেট শেষ করে আরেক প্লেট দিতে বলল। ওই প্লেট হাতে আসতেই লামিয়া খেয়ে শেষ করে ফেলল। নিহান বলল, আরেক প্লেটের কথা বলবো? না, আজকে আর লাগবে না, পেট ভরে গিয়েছে। আসলে আজকে একটু বেশি খেয়ে ফেলছি। আসলে অনেকদিন পরে খেলাম, তাই লোভ সামলাতে পারিনি। সমস্যা নেই, এমনকি রুমে যাবেন নাকি আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন? না, রুমে চলুন। দুজনেই রুমে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমোতে যায়। নিহান গিয়ে শুয়ে পড়ে। লামিয়া গিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? নিহান দুজনের মাঝে একটা বালিশ দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। লামিয়াও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে নিহান বলল, কক্সবাজার আমার একটা বন্ধুর বাসা আছে, ও কল দিয়েছে যাওয়ার জন্য, ওর সাথে দেখা করতে যেতে হবে আমাকে। ও আচ্ছা, আবার কখন আসবেন ফিরে? বেশি সময় লাগবে না, 1 ঘন্টা সময়, আমি ওর সাথে দেখা করে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আমার কিন্তু এখানে একা একা ভয় করবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই কথা বলে নিহান রুম থেকে বেরিয়ে যায়। নিহান বাহিরে গিয়ে তার বন্ধুকে ফোন দেয়, আর সে একটা ঠিকানা বলে দেয়। নিহান সেখানে চলে যায় আর গিয়ে তার বন্ধু জয়কে পেয়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে। জয় বলল, কিরে, কি মনে হয়, কবে কক্সবাজার আসা হলো? গার্লফ্রেন্ড নিয়ে আসলি নাকি? না দোস্ত। আচ্ছা শোন, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, আমাকে রুমে ফিরতে হবে। বললেই হলো নাকি? তুই এখন আমার সাথে আমার বাসায় যাবি। আমি আম্মুকে বলছি তুই আমার সাথে আমার বাসায় যাবি। আম্মু তোর জন্য অনেক রকমের মাছ রান্না করতেছে। নিহান যেতে রাজি না থাকলেও জয় নিহানকে নিয়ে বাসায় চলে যায়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এবার সবার থেকে বিদায় নিয়ে নিহান হোটেলের দিকে ফিরতে থাকে। হোটেলের ভিতরে যেতেই কারো কান্নার শব্দ ভেসে আসে নিহানের কানে। সামনের দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, আর কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছে। নিহান এবার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কান্নার শব্দ শুনে নিহান ভিড়ের দিকে যেতে থাকে। কিছু মানুষকে সরিয়ে নিহান ভেতরে যেতেই দেখে লামিয়া কান্না করছে। লামিয়া নিহানকে দেখে দৌড়ে এসে নিহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিহান কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। লামিয়া নিহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ম্যানেজার বলল, স্যার, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? ম্যাম কখন থেকে এখানে বসে কান্না করছে? আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, দুঃখিত। এবার নিহান লামিয়াকে বলল, রুমে চলো। নিহান লামিয়াকে নিয়ে রুমে চলে যায়। এবার লামিয়াকে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোমার? এইভাবে বাচ্চাদের মতো কান্না করছিলে কেন? আপনাকে আমি কি বলেছিলাম?
বলেছি না তাড়াতাড়ি আসতে, আবার একা একা ভয় করে। আবার বিকেল হয়ে গেল, আপনি এখনো আসছেন না। আপনাকে কতবার ফোন দিলাম, ফোন বন্ধ দেখাচ্ছে। আমি মনে করেছি আপনি আমাকে এখানে রেখে চলে গিয়েছে, আমার উপরে বিরক্ত হয়ে। এবার নিহান পকেট থেকে ফোন বের করে দেখে ফোন আসলে বন্ধ হয়ে গেছে। নিহান লামিয়ার দিকে তাকিয়ে বলল, আসলেই আমার ফোন অফ হয়ে গেছে, এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি, সরি। সরি বলতে হবে না, আমি জানি সব আপনি ইচ্ছে করে করেছেন। আপনি চান আমি কষ্ট পাই। আসলে কক্সবাজার আবার আসার ইচ্ছে ছিল, তাই আসছি, তাহলে আমি কখনো আসতে চাইতাম না। এ কথা বলে লামিয়া আবার কান্না করতে শুরু করে। লামিয়ার কান্না দেখে নিহানের মনে একটু মায়া জাগে লামিয়ার জন্য। নিহান লামিয়াকে বলল, আসলে সত্যিই আমি জানতাম না আমার ফোন কখনো অফ হয়ে গেছে। আচ্ছা তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। খুশি? হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে আসিনি, খেতে হবে, আমার খিদে পেয়েছে। আমি খাবো না, আপনি খান। নিহান এবার গিয়ে দুজনের জন্য খাবার নিয়ে রুমে আসে। এসে দেখে লামিয়া এখনো বসে আছে। নিহান লামিয়ার দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে নাও। বলছি না আমি খাবো না, আপনি খেয়ে নেন। হা করো। না আমি খাবো না। এবার নিহান একটা ধমক দিয়ে বলল, খাবার খেতে বলছি, হা করো। নিহানের ধমক শুনে লামিয়া ভয় পেয়ে গেল আর সাথে সাথে হাঁ করল। আর নিহান লামিয়াকে খাইয়ে দিতে থাকে। লামিয়া কোনো কথা না বলে চুপচাপ খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে নিহান লামিয়াকে বলল, রেডি হয়ে নাও। কেন? সমুদ্র দেখতে যাবো এখন, এখন রোদ নেই, ভালো লাগবে, রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। একটু পরে দুজনেই রেডি হয়ে সমুদ্র সৈকতের দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে চলেও যায়। লামিয়া বড় বড় ঢেউগুলোর দিকে তাকিয়ে রইল। লামিয়া এবার নিহানকে বলল, আপনার মোবাইলটা বের করুন, কয়েকটা ছবি তুলে রাখুন, বাসায় গেলে মা বাবাকে তো দেখাতে হবে। নিহান এবার পকেট থেকে ফোন বের করে লামিয়াকে বলল, দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি। লামিয়ার ছবি তোলার পোস্ট দেখে নিহান মুস্কি মুস্কি হাসতে থাকে, যেন একটা বাচ্চা মেয়ে। নিহান এইভাবে কয়েকটি ছবি তুলে লামিয়াকে বলল, এইভাবে কেউ ছবি তুলতে দাঁড়ায়? কিভাবে দাঁড়ায় তাহলে? এবার নিহান লামিয়াকে ভালোভাবে দাঁড় করিয়ে কয়েকটি ছবি তুলে দেয়। এবার লামিয়া নিহানকে বলল, আর তুলতে হবে না, চলুন এবার কিছুক্ষণ ঘোরাঘুরি করি। লামিয়া এবার সমুদ্রের পানির কাছে চলে যায় আর সে কিছুক্ষণ পানি নিয়ে খেলা করতে থাকে। হঠাৎ করে একটা বড় ঢেউ আসতে দেখে লামিয়া দৌড়ে চলে আসে আর কিছু পানি লামিয়ার মুখে এসে পড়ে। লামিয়া দেখে সব পানির নোনতা। লামিয়া নিহানের কাছে গিয়ে বলল, আচ্ছা এই পানিগুলো এমন নোনতা কেন? এখানে কি মানুষ লবণ ফেলে? লামিয়ার কথা শুনে নিহান খিলখিল করে হাসতে শুরু করে দেয়। হাসির কি আছে? বোকা আমি একটা, সমুদ্রের পানি তো এমনই হয়, লবণ ফেলতে হয় না। ও আচ্ছা, তা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য কিছু সুন্দর মুহূর্ত পেলাম। জানেন এখানের হাওয়াগুলো খুব ভালো লাগছে, ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে থাকি। তাহলে তুমি এখানেই ঘুমিয়ে থাকো, আমি হোটেলে চলে যাই। না আমি তো এমনিই বলছিলাম, আপনি আসলে একটা কি? কিছু না। আচ্ছা অনেক তো ঘোরাঘুরি করলে, এবার চলো হোটেলে ফিরতে হবে। আরো কিছুক্ষণ থাকি না প্লিজ, ভালো লাগছে খুব। ঠিক আছে। এমন সময় নিহানের ফোন বেজে ওঠে। নিহান ফোনের দিকে তাকিয়ে দেখে কেয়া ফোন দিয়েছে। নিহান ফোন রিসিভ করে আর ফোন নিয়ে হেঁটে লামিয়া থেকে একটু দূরে চলে যায়। কেমন আছো খেয়া? ভালো নেই, তোমাকে খুব মিস করছে। কবে আসবে তুমি? কাল চলে আসবো। ও আচ্ছা, সাবধানে আসবে কিন্তু। আচ্ছা এখন তাহলে রাখি, রাতে কথা হবে। ওকে। এবার নিহান ফোন কেটে দেয়। লামিয়া নিহানের কাছে এসে বলল, এবার চলুন বাসে চলে যাই। ঠিক আছে, এর আগে আমরা কিছু খাবার খেয়ে নিতে হবে। এবার দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে আবার হোটেলের দিকে চলে যেতে থাকে। দুজনেই হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে নিহান বলল, আমরা আগামীকাল চলে যাব, সকাল সকাল বের হতে হবে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে লামিয়া ঘুমিয়ে পড়ে। নিহান ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় আর সে খেয়ার নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন বিজি দেখাচ্ছে। এবার নিহান খেয়াকে অনেকগুলো কল দেয়, তাও বিজি। এবার নিহান রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
হঠাৎ করে নিহানের ঘুম ভেঙে যায় লামিয়ার গোঙানি শব্দ শুনে। নিহান পাশে তাকিয়ে দেখে লামিয়া মা মা করছে। নিহান কিছুই বুঝতে পারছে না। এবার নিহান লামিয়ার কপালে হাত দিয়ে দেখে লামিয়ার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নিহান এখন কি করবে বুঝতে পারছে না সে। এবার নিহান ওয়াশরুম থেকে পানি নিয়ে আসে আর নিহানের রুমাল দিয়ে লামিয়ার মাথায় ভিজিয়ে লাগিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পরে আবার কপালে হাত দিয়ে দেখে জ্বর এখনো কমেনি। নিহান এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা বাজে। কি করবে সে এখন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে লামিয়ার পুরো শরীর কাঁপতে শুরু করে দেয়। নিহান এবার লামিয়ার গায়ের উপরে কম্বল দিয়ে দেয়, তাও ঠান্ডায় কাঁপতে থাকে লামিয়া। নিহান আর কোনো উপায় না পেয়ে লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর সে লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। খুব সকালে ঘুম ভেঙে যায় লামিয়ার। লামিয়ার চোখ খুলে দেখে নিহান লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। লামিয়ার কপালে এখনো নিহানের সেই রুমাল রয়ে গিয়েছে। লামিয়া একটা মুচকি হাসি দিয়ে নিহানকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে নিহানের ঘুম ভেঙে যায়। নিহান চোখ খুলে দেখে লামিয়া নিহানকে জড়িয়ে ধরে আছে। নিহান এবার লামিয়ার কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমে গিয়েছে। নিহান এবার লামিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। নিহান ফ্রেশ হয়ে এসে দেখে লামিয়া এখনো ঘুমিয়ে আছে। নিহান লামিয়ার পাশে বসে কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেক কমে গেছে। নিহান কোনো কথা না বলে বাহিরে চলে গেল আর সে বাহিরে গিয়ে লামিয়ার জন্য কিছু ঔষধ নিয়ে আসে আর সাথে কিছু খাবার। এসব নিয়ে নিহান রুমে এসে দেখে লামিয়া এখনো গভীর ঘুমে। নিহান এবার লামিয়াকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য ওষুধ আর খাবার নিয়ে আসছি। লামিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নেয়। নিহান বলল, রেডি হয়ে নাও, আমরা বাসায় চলে যাব। আচ্ছা। তারপর রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়ে। প্রায় ৮ ঘন্টা পরে তারা বাসার সামনে চলে যায়। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই নিহানের আম্মু এসে দরজা খুলে দেয়। কিরে, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আমি খুব ক্লান্ত, আমার রেস্টের দরকার। এই কথা বলে নিহান নিজের রুমে চলে গেল। লামিয়া দাঁড়িয়ে রইল। নিহানের আম্মু লামিয়াকে বলল, কিরে, না তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আসলে হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গিয়েছে, উনি ঔষধ এনে দিয়েছে, এখন ঠিক আছি। আচ্ছা, ওখানে কেমন লাগছে? খুব ভালো। তিশা কোথায়? তিশাকে দেখতে পাচ্ছি না। তিশা তার মামার বাসায় গিয়েছে, কিছুদিন পরেই আসবে। ও আচ্ছা, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। এবার লামিয়া নিজের রুমে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। নিহান কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখে লামিয়া সোফায় ঘুমিয়ে আছে। নিহান একটা কম্বল নিয়ে লামিয়ার গায়ের উপরে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। নিহান বাসা থেকে বের হয়ে বিজয়কে কল দিল। বিজয় ফোন রিসিভ করে বলল, কিরে নিহান, এই সময় কল? পার্কে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে, আসছি। এবার নিহান খেয়াকে ফোন দিয়ে বলল পার্কে আসার জন্য। কিছুক্ষণ পরে সবাই একসাথে হয়ে যায়। খেয়া বলল, নিহান, তুমি কোথায় গেলে বললে না তো? আসলে আমি কক্সবাজার গিয়েছিলাম। হঠাৎ করে কক্সবাজার গেলে কেন? আর আমাকেও বললে না তো? কিরে, তুই তো আমাকেও বললি না। আসলে হুট করে চলে গেছিলাম। নিহান কথা বলতেই এমন সময় খেয়ার ফোন বেজে ওঠে। খেয়া ফোন রিসিভ করে সবার থেকে একটু দূরে চলে যায় আর সেই কথা বলে আবার ফিরে আসে। এসেই নিহানকে বলল, নিহান, আমাকে এখন বাসায় যেতে হবে, পরে কথা হবে। বাসা থেকে আম্মু ফোন দিয়েছে। মাত্র তো আসলে, কিছুক্ষণ থেকে গেলে হয় না? না, আসলে মনে হয় বাসায় সমস্যা হয়েছে। আসি আমি, বাই। খেয়া তাড়াহুড়ো করে চলে গেল। বিজয় বলল, নিহান, কি হয়েছে তোর? তোকে কেমন যেন লাগছে, কোনো সমস্যা হয়েছে নাকি? না দোস্ত, চল বাসে চলে যাই, ভালো লাগছে না। কিছুক্ষণ আড্ডা দে। না, আজকে আর ভালো লাগছে না, তুই থাক, আমি গেলাম। ওকে। এবার নিহান পার্ক থেকে বের হতেই চোখ পড়ল একটা বাইকের দিকে, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর ছেলেটা মেয়েটাকে বাইকে উঠতে বলছে। মেয়েটাকে খেয়ার মতো লাগছে, কিন্তু নিহান শিওর হতে পারেনি, কারণ মেয়েটার পুরো মুখ দেখেনি। নিহান কোনো কিছু চিন্তা না করে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে নিহান খেয়াকে ফোন দেয়, কিন্তু খেয়া নিহানের ফোন রিসিভ করছে না। নিহান ফোন হাতে নিয়ে বসে থাকে। এমন সময় লামিয়া রুমে আসে নিহানকে খাওয়ার জন্য ডাক দিতে। খাবার খেতে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে।
আমি খাবো না, সবাইকে খেয়ে নিতে বলো। খাবেন না কেন? খেতে আসুন। খাবো না বলছি না, এত কথা না বলে চলে যাও, রাগ ওঠাবে না আমার, ওকে? খাবেন না কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আমার, নাকি একটু ভালো আচরণ করছি বলে মাথায় উঠে গেছো? আর কোনো প্রশ্ন না করে চলে যাও। লামিয়া আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে চলে যেতে থাকে। খাবার টেবিলের কাছে যেতেই শিমুল সাহেব লামিয়াকে বলল, কি রে মা, নিহান খাবার খেতে আসেনি? না, উনি নাকি খাবার খাবে না। আপনারা খেয়ে নিন। এবার সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। লামিয়া খাবার খেতে বসে কিন্তু খাবার খেতে পারছে না। এবার লামিয়া হাত ধুয়ে খাবার না খেয়ে উঠে নিজের রুমের দিকে চলে যায়। লামিয়া দরজার সামনে গিয়ে দেখে নিহান বারবার কাউকে কল দিচ্ছে। এবার লামিয়া রুমের ভেতরে চলে যায় আর সে সোফার দিকে যাবে, এমন সময় নিহান লামিয়াকে ডাক দিয়ে বলল, তুমি খাটের উপরে ঘুমাও, তোমার শরীর ভালো না। আমাকে নিয়ে কারোর ভাবতে হবে না, আমি সোফায় ঠিক আছি। আমি সোফায় ঘুমাবো, তুমি খাটে ঘুমাও, কথা কম বলে। পরে তোমার কিছু হলে তো সব দোষ আমার হবে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। লামিয়া আর কিছু না বলে খাটের উপরে ঘুমিয়ে পড়ে। নিহানও ঘুমিয়ে পড়ে সোফায়। হঠাৎ করে লামিয়ার ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। লামিয়া তাকিয়ে দেখে নিহান এখনো ঘুমিয়ে আছে। এবার লামিয়া নিহানের ফোন হাতে নিয়ে রিসিভ করতে ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। মেয়ের কণ্ঠ শুনে লামিয়া চুপ হয়ে গেল। তখন ফোনের ওপাশ থেকে খেয়া বলতে থাকে, সরি নিহান, আসলে ফোন আমার ব্যাগের ভিতর ছিল। তোমার সাথে দেখা করতে আসার পরে আর ফোন বের করতে মনে ছিল না। রাগ করো না চান, আই লাভ ইউ, আই এম সরি। লামিয়া কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল আর লামিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। কি হলো নিহান, কথা বলছো না কেন? তুমি কি এখনো রাগ করে আছো আমার উপরে? সরি বলছি তো, আর হবে না, প্লিজ লক্ষ্মীডি, এমন করো না। আর হবে না এমন, প্লিজ লক্ষ্মীডি। লামিয়া কোনো কথা না বলে ফোন কেটে দেয় আর ফোন সেই আগের জায়গায় রেখে দেয়। লামিয়া এবার খাটের উপরে শুয়ে শব্দহীন বোবা কান্না করতে শুরু করে। খেয়ার বলা কথাগুলো বারবার লামিয়ার কানে বাজতে থাকে। লামিয়া আর না ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দিল। নিহান সকালে ঘুম থেকে উঠে দেখে লামিয়ার রুমে নেই। নিহান কোনো কিছু চিন্তা না করে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে যায়। সেখানে গিয়ে দেখে লামিয়া নেই। নিহান নাস্তা খেয়ে আবার নিজের রুমে চলে যায়। রুমের ভেতরে যেতেই খেয়ার ফোন আসে নিহানের কাছে। নিহান দেরি না করেই খেয়ার ফোন রিসিভ করে। নিহান কিছু বলার আগে নিহানকে থামিয়ে দিয়ে খেয়া বলল, কাল রাতে এতবার সরি বলেছি, তাও কোনো কথা না বলে ফোন রেখে দিলে কেন? কতবার বলেছি ফোন আমার ব্যাগে ছিল, খেয়াল করিনি। খেয়ার কথা কিছুই বুঝতে পারছে না নিহান। নিহান বলল, কি বলছো এসব? আমি তোমার ফোন কখন রিসিভ করছি? কাল রাতে তো তুমি আমার ফোন রিসিভ করলে, আর কোনো কথাও বলছিলে না, একটু পরে আবার ফোন কেটে দিলে। খেয়ার কথাগুলো শুনে নিহানের আর বুঝতে বাকি নেই যে লামিয়া খেয়ার ফোন রিসিভ করেছে। নিহান মনে মনে ভাবতে থাকে, তাহলে কি লামিয়া খেয়ার ব্যাপারটা বুঝে ফেলছে? আর খেয়া কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছে না। এবার নিহান খেয়াকে বলল, খেয়া, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, বাই। এই কথা বলে নিহান ফোন কেটে দিয়ে তার মা বাবার রুমের দিকে চলে যায়। ওখানে গিয়ে দেখে ওখানেও কেউ নেই। নিহান এবার পুরো বাড়ি ঘুরতে থাকে, কিন্তু পুরো বাড়িতে একটা মানুষও নেই। নিহান ভেতরে ভেতরে ভয় পেয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে, এত সকালে সবাই কোথায় চলে গেল? পুরো বাড়ির মানুষ একসাথে কোথায় গায়েব হয়ে গেল? এবার নিহান তাড়াতাড়ি করে শিমুল সাহেবকে ফোন দেয়।